রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধের মধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন বাড়িয়েছে ইরান। বৈরী প্রচারণা সত্ত্বেও ড্রোন ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরান ধারাবাহিক অগ্রগতি অর্জন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তিকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান এবং আবারও কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর উপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফি খোশকালব বলেছেন, বৈরী প্রচারণা সত্ত্বেও ড্রোন ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরান ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে। আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বিদেশি গণমাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। খোশকালব বলেন, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনা, স্থল ও জল সীমান্তে পূর্ণ নিরাপত্তা বজায় রাখা এবং ইরানের আকাশ সীমায় কোনো শত্রু বিমান বা ড্রোন প্রবেশ করতে না পারা প্রমাণ করে যে দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সম্পূর্ণ প্রস্তুত, সক্রিয় এবং কার্যকর রয়েছে। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এটি ইরানের অত্যাধুনিক ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ড্রোন প্রযুক্তির প্রমাণ। তিনি আরো বলেন, উন্নত ড্রোনের উন্নয়ন ও যুদ্ধক্ষেত্রে মোতায়েন এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে এবং এই প্রক্রিয়া দ্রুত গতিতে অব্যাহত রয়েছে। সাম্প্রতিক গুজবকে শত্রুপক্ষের গণমাধ্যমের অপপ্রচার আখ্যা দিয়ে খোশকালব বলেন, বিমান প্রতিরক্ষা খাতে কোনো উল্লেখযোগ্য সমস্যা নেই। তিনি জানান, যুদ্ধক্ষেত্র ও আকাশ যুদ্ধ পরিচালনার জন্য আধুনিক ও কার্যকর সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ প্রতিবেদনের ধারাবাহিক প্রক্রিয়া। তবে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে কিছু প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও দেশীয় বৈজ্ঞানিক, শিল্প ও জ্ঞানভিত্তিক সক্ষমতার উপর নির্ভর করে ইরান প্রতিরক্ষা খাতে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখেছে বলে তিনি দাবি করেন। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 40 দিনের যুদ্ধ চলাকালে দেশটি আরও উন্নত ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, যুদ্ধের শেষ পর্যায়ে সশস্ত্র বাহিনী এমন নতুন ড্রোন ব্যবহার করেছে যার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আগে থেকেই চলছিল। যুদ্ধের মধ্যেই সেগুলোকে কার্যকরভাবে সামরিক বাহিনীর ব্যবহারের উপযোগী করে তোলা হয়। তিনি জানান, শুধু নতুন ড্রোনই নয়, সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোকেও উন্নত করা হয়েছে এবং আগের তুলনায় আরও উচ্চমান সম্পন্নভাবে উৎপাদন করা হয়েছে। তার ভাষায়, বিদ্যমান অস্ত্র ব্যবহার করার পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছিল, যার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। আক্রমণিয়া আরও বলেন, সেনাবাহিনী নিজস্ব উৎপাদনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলো থেকে উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনাও গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে। তিনি দাবি করেন, যুদ্ধের শেষ দিকে যে নতুন ড্রোন উন্মোচন করা হয়েছে তা আগের প্রজন্মের আরাস-2 ড্রোনের চেয়েও অনেক বেশি উন্নত ও সক্ষম। খুব শিগগিরই এসব ড্রোনের পূর্ণ সক্ষমতা জাতির সামনে তুলে ধরা হবে এবং এই প্রযুক্তিগত অগ্রগতিকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তি আরও সুসংহত করতে কাজে লাগানো হবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জ্যেষ্ঠ আইন প্রণেতা হাসান ফাতলাল্লাহ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তিকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি এই চুক্তিকে অপমানজনক, লজ্জাজনক এবং লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দলিল বলে অভিহিত করেন। এক বক্তব্যে হিজবুল্লাহর লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লকের সদস্য ফাতলাল্লাহ সতর্ক করে বলেন, এই চুক্তিকে কেন্দ্র করে লেবাননে অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তার দাবি, সরকার যে চুক্তিতে সই করেছে তা কখনোই বাস্তবায়িত হবে না। তিনি অভিযোগ করেন, লেবানন সরকার দেশের ভেতরে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, যাতে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামের পরিবর্তে লেবানন নিজেই অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র প্রস্তুত থাকবে এবং জনগণকে রক্ষার বৈধ অধিকার তারা অব্যাহত রাখবে।
ফাদলাল্লাহ আরও বলেন, এই চুক্তি একটি আত্মসমর্পণের দলিল যা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ধারণাকে অস্বীকার করে। তার ভাষায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে চুক্তির খসড়া তৈরি করলেও এর চেয়ে বেশি সুবিধাজনক কিছু করতে পারতেন না। তিনি লেবানন সরকারের বিরুদ্ধে দক্ষিণ লেবানন ও সেখানকার জনগণের স্বার্থ বিসর্জনের অভিযোগও তোলেন। পাশাপাশি দাবি করেন, সরকার ইসরায়েলি দখলদার বাহিনীর অতীত, বর্তমান ও ভবিষ্যতের অপরাধকে কার্যত দায়মুক্তি দিচ্ছে। ফাদলাল্লাহর মতে, এই চুক্তি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারকের লক্ষ্যকেও বাধাগ্রস্ত করতে পারে, যার উদ্দেশ্য ছিল লেবানন সহ সব ফ্রন্টে সংঘাতের অবসান ঘটানো। তিনি পুনর্ব্যক্ত করেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারের সঙ্গে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, প্রতিরোধের অস্ত্রই আমাদের ভূমি মুক্ত করে এবং আমাদের অস্তিত্ব রক্ষা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, দেশটির নৌবাহিনীকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বাহিনীতে রূপান্তরের পরিকল্পনা এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। তার এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে। কিম জং উনের ভাষ্য অনুযায়ী, উত্তর কোরিয়া এখন নতুন প্রজন্মের কৌশলগত যুদ্ধ জাহাজ কমিশন করার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, আগামী কয়েক বছরে আরও উন্নত ও শক্তিশালী যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হবে। এসব জাহাজ এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র বহন ও মোতায়েন করা সম্ভব হয়। এর মাধ্যমে দেশটির সমুদ্রভিত্তিক প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন। কিম বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে কেবল স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, তাই নৌবাহিনীকেও আধুনিক ও কৌশলগত শক্তিতে রূপান্তর করা হচ্ছে। তার মতে, সমুদ্রে পারমাণবিক সক্ষমতা অর্জন করলে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর হবে এবং সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ধীর গতির হওয়ায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বা প্রায় 0.8% বেড়ে $72.57 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 88 সেন্ট বা 1.3% বেড়ে ব্যারেল প্রতি $70.11 লেনদেন হয়। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখনও তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন, তবে পরিস্থিতি এতটা সহজ নয়। আইএনজি এর বিশ্লেষকদের মতে, সরবরাহ স্বাভাবিক হতে দেরি হলে তেলের দাম আরো বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম 10.6% কমেছিল, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কিছুটা বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে প্রণালীতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি বদলে যায়। কাতার সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তবে রোববার এক মার্কিন কর্মকর্তা জানান, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সমঝোতায় পৌঁছেছে এবং হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবারও আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো প্রায় 4 মাস বন্ধ থাকার পর শুক্রবার রাস তানুরা টার্মিনাল থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু করেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হওয়া নাজুক সমঝোতা স্মারক লঙ্ঘনের পর দুই দেশ আবারও কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষ আপাতত সব ধরনের হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে এবং 17 জুন স্বাক্ষরিত সমঝোতার সব ধারা নিয়ে কারিগরি আলোচনা পুনরায় শুরু হবে। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মঙ্গলবার দোহায় নতুন দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলার পর। তেহরান এই হামলাকে জাতিসংঘ সনদ এবং সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জানায়, নিজেদের ভূখণ্ডে হামলার জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট জানায়, তারা মার্কিন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। সমঝোতা অনুযায়ী প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানের, আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহারের সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার দায়িত্ব একমাত্র ইরানের এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
আমেরিকাকে তাদের নিজের মাঠে রুখে দিল ইরান। ওয়াশিংটনের সমস্ত সামরিক শক্তির দাপটকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তেহরানের হাতে। কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন আর বাহরাইনে বাজতে থাকা সাইরেন আজ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার দিন শেষ, এখন রাজত্ব চলবে কেবল ইরানে। সবকিছু শুরু হয়েছিল স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। আর এই স্ট্রেইট অফ হরমুজেই পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি কিকুর ওপর ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিল এই অঞ্চলের পানির প্রতিটি ফোঁটার ওপর তাদের নজরদারি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের 10টি সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালালেও তেহরানকে দমানো যায়নি, বরং মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা আঘাত হেনেছে তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন মিত্রদের বুকে কাঁপন, কুয়েত ও বাহরাইনে আঘাত। আমেরিকার উপর ইরানের এই কৌশলী ও বীরত্বপূর্ণ আঘাতের পর কাঁপন ধরাচ্ছে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের তথাকথিত মিত্রদের বুকে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ধেয়ে আসা ইরানি মিসাইল ও ড্রোন ঠেকাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটির সামরিক বাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানালেও আকাশের বিস্ফোরণের শব্দ তাদের ভেতরে চরম আতঙ্ক তৈরি করেছে। বাহরাইন আরো বড় ধাক্কা খেয়েছে। বাহরাইন পুরো দেশ জুড়ে এখন বাজছে বিমান হামলার সাইরেন। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যেতে। বাহরাইনের ক্ষোভের মূল কারণ হলো ইরান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, কিন্তু বাস্তবতা হলো বাহরাইন নিজেই আমেরিকার 5ম নৌবাহকে আশ্রয় দিয়ে এই অঞ্চলে ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে রেখেছিল। ইরান কেবল তার নিজের প্রতিরক্ষায় সেই হুমকির উৎসকে স্তব্ধ করে দিয়েছে। শান্তি চুক্তি ও ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা। কয়েকদিন আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বা অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি হয়েছিল। বিশ্ববাসী ভেবেছিল হয়তো এবার পরিস্থিতি শান্ত হবে, কিন্তু আমেরিকার স্বভাবজাত সাম্রাজ্যবাদী নীতি আর ইরানের ওপর হামলা সেই শান্তি প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো চুক্তি ভঙ্গ করতে চায়নি, কিন্তু আমেরিকা যখনই তাদের উপর আঘাত হানবে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। বাহরাইন অভিযোগ করছে যে ইরান ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ব্যাহত করছে। তবে আসল সত্য হলো আমেরিকা যখন এই অঞ্চলে তার সামরিক শক্তি প্রদর্শন করতে চায় তখন ইরান তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়। ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি। গ্লোবাল এনার্জি মার্কেট ও নতুন ভূ রাজনীতি ইরানের এই শক্ত অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার এখন চরম অস্থিরতার মুখে। হরমুজ প্রণালী যদি ইরান সম্পূর্ণ বন্ধ করে দেয় তবে থমকে যাবে বৈশ্বিক অর্থনীতি। আমেরিকা ভালো করেই জানে ইরানের সাথে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। 28 ফেব্রুয়ারি, সেই রাতটা ইরান কোনোদিন ভুলবে না। আয়াতুল্লাহ আলী খামেনি, ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হলেন। ইহুদিবাদীরা ভেবেছিল এই এক আঘাতেই ইরান ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে যাবে তেহরান। ইসলামিক প্রজাতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। কিন্তু তারা ভুল করেছিল, মারাত্মক ভুল, যে ভুলের দাম দিতে হবে। খামেনি হত্যার পরপরই ওয়াশিংটন ও তেল আবিব অপেক্ষা করছিল ইরানের পতনের জন্য, কিন্তু তেহরান পড়ে যায়নি, উঠে দাঁড়িয়েছে। এবং শুধু উঠে দাঁড়ায়নি, পাল্টা আঘাত করেছে এমন ভাবে যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একটি বা দুটি নয়, 21টি। প্রতিটি আঘাত ছিল সুনির্দিষ্ট, পরিকল্পিত, বিধ্বংসী। এরপরেও যারা ভাবছিলেন ইরান দুর্বল হয়ে গেছে তারা এখন নতুন করে হিসাব মেলাচ্ছেন। কূটনীতির মাঝেও জয়। শুধু যুদ্ধের ময়দানে নয়, কূটনীতির টেবিলেও ইরান বাজিমাত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে সেটা কম বড় ঘটনা নয়। বছরের পর বছর ধরে ওয়াশিংটন তেল আবিবের যে অটুট জোট, সেই জোটে চির ধরাতে পেরেছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রকে সমঝোতায় আসতে বাধ্য করেছে ইরান, চাপের কাছে নয়, নিজের শর্তে। এটা ছোট জয় নয়, প্রতিশোধ এখনো বাকি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন খামেনির হত্যায় জড়িতদের ক্ষমা করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে। খামেনি হত্যার পরপরই ইরান নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। সেদিন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ে ছিলেন না, তাই বেঁচে গেছেন। কিন্তু তেহরান সেই চেষ্টা ছেড়ে দেয়নি, বরং আরো নিখুঁত পরিকল্পনায় সেই হিসাব বুঝে নেওয়ার পথ খুঁজছে। যে অস্ত্রের কথা দুনিয়া জানত না। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা সম্প্রতি একটি অসাধারণ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী এখনো তাদের সমস্ত সক্ষমতা মাঠে নামায়নি। মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর মতো অস্ত্র তেহরানের কাছে প্রস্তুত আছে। ইউরোপ, মধ্য এশিয়া, এমনকি আরো দূরে মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের রাডারের বাইরে নয়। যুদ্ধবিরতির এই সময়কে ইরান ব্যবহার করছে নিজেকে আরো শক্তিশালী করতে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ানো হচ্ছে, নতুন অস্ত্র তৈরি হচ্ছে, শত্রুকে বিস্মিত করার প্রস্তুতি চলছে পুরো দমে। বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে সেটাকে ইরান বিশ্রামের সুযোগ হিসেবে নেয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন এই বিরতিকে কাজে লাগিয়ে ইরান পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।
ইসরায়েল বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করবে কিনা সেই আশঙ্কা তেহরানের মধ্যে আছে, আর সেই আশঙ্কা থেকেই ইরান বিশ্বাস করছে না যে শান্তি দীর্ঘস্থায়ী হবে, তাই প্রস্তুতি থামানো যাবে না। খামেনিকে হত্যা করে ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু যে দেশ 21টি মার্কিন ঘাঁটি ধ্বংস করতে পারে, নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে, ট্রাম্প নেতানিয়াহুর জোটে ফাটল ধরাতে পারে, সেই দেশের মেরুদণ্ড ভাঙা যায় না। ইরান এখন শুধু টিকে নেই, ইরান পাল্টা আঘাতের অপেক্ষায় আছে। প্রশ্ন শুধু একটাই, কখন? ইরান নয়, ইসরায়েলের আসল ভয় এখন তুরস্ক আর মিশর। কেন? দশকের পর দশক ধরে একটাই সমীকরণ চলে আসছিল, ইসরায়েলের 1 নম্বর শত্রু মানেই ইরান। পরমাণু কর্মসূচি, প্রক্সি মিলিশিয়া, হিজবুল্লাহ, সব রাস্তা তেহরানে গিয়ে শেষ হতো। কিন্তু এখন ইসরায়েলের নিজস্ব গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো অন্য একটি প্রশ্ন তুলছে, আগামী দশকে আসল চ্যালেঞ্জ কি ইরান নাকি অন্য কেউ? উত্তরটা চমকে দেওয়ার মতো, তুরস্ক এবং মিশর। তুরস্ককে কেন হঠাৎ ভয় পাচ্ছে তেল আবিব? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে সম্প্রতি একটি সামরিক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সেখানে সরাসরি বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, এটি এমন একটি সামরিক ও প্রযুক্তিগত শক্তিতে পরিণত হচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে সক্ষম। ন্যাটোতে যুক্তরাষ্ট্রের পরই তুরস্কের অবস্থান, কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা, বিস্তৃত সামরিক অবকাঠামো। এটুকু হয়তো আগেও জানা ছিল, কিন্তু ইসরায়েলি বিশ্লেষকদের ঘুম কাটছে অন্য একটি বিষয়, তুরস্কের প্রতিরক্ষা শিল্প। একসময় বিদেশি অস্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল এই দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় 80% দেশীয় প্রযুক্তিতে মেটাচ্ছে। যুদ্ধ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়াজান, নৌ প্রযুক্তি, প্রতিটি ক্ষেত্রে আঙ্কারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তুর্কি ড্রোনের কথা তো এখন পুরো বিশ্বই জানে। ইউক্রেন থেকে আজারবাইজান বিভিন্ন সংঘাতে বাইরাক্তার ড্রোন যেভাবে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে, সেটা নতুন করে সামরিক ভূগোলের হিসাব লিখিয়ে দিচ্ছে। ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া সব জায়গায় তুরস্কের সামরিক প্রভাব ছড়িয়ে পড়ছে। কিন্তু শুধু অস্ত্র নয়, ইসরায়েলি বিশ্লেষকরা আরো বেশি চিন্তিত তুরস্কের কূটনৈতিক আক্রমণাত্মকতা নিয়ে। গাজা ইস্যুতে এরদোয়ানের কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠা করার সুস্পষ্ট প্রচেষ্টা, এই সবকিছু মিলিয়ে তেল আবিব একটি বহুমাত্রিক চ্যালেঞ্জ দেখছে। সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা, রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক নেতৃত্ব, একসাথে এই 4টি মাত্রায় যে দেশ এগিয়ে যাচ্ছে, সেটাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী। মিশর। শান্তি চুক্তির পরেও কেন যুদ্ধের আশঙ্কা? জেরুজালেমে অনুষ্ঠিত JMS ইন্টারন্যাশনাল পলিসি সামিটে হারুস সেন্টারের প্রধান নির্বাহী আহমিয়াদ কোহেন একটি বিস্ফোরক মন্তব্য করলেন, আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল। কথাটা শুনলে হোঁচট লাগে, কারণ ইসরায়েল ও মিশর 1979 সালেই ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে। 4 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চলছে, সিনাই অঞ্চলে একসাথে সন্ত্রাস দমন করেছে। তাহলে কোহেন কোন ভিত্তিতে এই পূর্বাভাস দিচ্ছে? তার যুক্তি হলো, ইরান ও প্রতিরোধ শক্তির প্রভাব যদি কমে যায়, মধ্যপ্রাচ্যে একটি নতুন কৌশলগত শূন্যতা তৈরি হবে, আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসবে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো। তখন যদি মুসলিম ব্রাদারহুড আবারও মিশরের ক্ষমতায় ফেরে, কায়রো ও তেল আবিবের সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন মোড় নিবে। এই মন্তব্যকে একা কোহেনের মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ মার্কিন গুপ্তচর বৃত্তি মামলায় দণ্ডিত সাবেক ইসরায়েলপন্থী বিশ্লেষক জোনাথন পোলার্ডও একই সতর্কবার্তা দিয়েছেন। ইরান দুর্বল হলে তুরস্ক ও মিশরই হবে ইসরায়েলের প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল এখন একসঙ্গে একাধিক ফ্রন্টে চাপে আছে, গাজা, ইরান, লেবানন সীমান্ত। এই পরিস্থিতিতে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরায়েল। ইরানের $12 বিলিয়ন ট্র্যাপ, যেভাবে মার্কিন ছাড়েই জেগে উঠছে তেহরানের সামরিক দানব, যে ইরানকে এক কোনায় চেপে ধরতে ওয়াশিংটন বছরের পর বছর নিষেধাজ্ঞার জাল বুনেছে, সেই ইরানই এখন মার্কিন সিদ্ধান্তের সুবাদে এক নতুন সমীকরণের কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 60 দিনের এক সাময়িক চুক্তি যেন তেহরানকে রাতারাতি বৈশ্বিক ভূ রাজনীতির মূল নায়কের আসনে বসিয়ে দিয়েছে। মার্কিন ছাড় ও ইরানের হাতে নতুন শক্তির চাবিকাঠি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ছাড়ের ফলে ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক স্বস্তির নিঃশ্বাস পড়েছে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা তেহরানের অর্থনীতিতে হুট করেই নতুন অর্থ ও সম্পদের জোয়ার আসার সুযোগ তৈরি হয়েছে। চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং জব্দ করা $12 বিলিয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থ সরাসরি ইরানের প্রতিরক্ষা খাতে এক বিশাল বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিপুল অর্থ হাতে পাওয়ার পর ইরানের মূল লক্ষ্য হবে নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা ঢেকে ফেলা। সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভঙ্গুর, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অস্ত্র তৈরির কারখানায় অনায়াসে হামলা চালাতে পেরেছে।
তেহরান এখন এই ক্ষত মেরামত করতে মরিয়া। তাদের প্রধান লক্ষ্য হবে উন্নত রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অত্যাধুনিক আকাশ নজরদারি প্রযুক্তি সংগ্রহ করা। আর এই আকাশ প্রতিরক্ষার প্রযুক্তিগত ঘাটতি পূরণে ইরানকে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে রাশিয়া ও চীন। বেইজিং, মস্কো, পিয়ংইয়ং ট্রাইও ইরানের ব্যাকবোন। ইরানের এই সামরিক পুনর্গঠন প্রক্রিয়া কিন্তু একা একা সম্ভব নয়। এর পেছনে রয়েছে এক শক্তিশালী অক্ষশক্তি, যার প্রধান ভিত্তি হলো চীন। অস্ত্র তৈরির জন্য সরাসরি ক্ষেপণাস্ত্র না এলেও চলে, কিন্তু যা লাগে তা হলো চিপস, সেন্সর এবং হেভি মেশিনারি। বিশেষজ্ঞদের মতে চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ, ড্রোন প্রযুক্তি, মেশিন টুলস এবং শিল্প সরঞ্জাম সংগ্রহ করা ইরানের জন্য এখন তুলনামূলক অনেক সহজ। চীনের এই বিশাল শিল্প ও সরবরাহ ব্যবস্থা ব্যবহার করেই ইরান তার নিজস্ব সামরিক কারখানাকে ঢেলে সাজাবে। পাশাপাশি আরেকটি বড় স্তম্ভ হলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করার ফলে রাশিয়ার ঝুলিতে এখন আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ড্রোন যুদ্ধ কিভাবে চালাতে হয়, কিভাবে প্রতিপক্ষের ইলেকট্রনিক যোগাযোগ জ্যাম করতে হয়, কিংবা যুদ্ধের মধ্যেও কিভাবে সামরিক অবকাঠামো টিকিয়ে রাখতে হয়, তার সব কৌশল মস্কোর নখদর্পণে। রাশিয়া এখন ইরানের জন্য শুধু অস্ত্র সরবরাহকারী নয়, বরং সামরিক জ্ঞান ও রণকৌশলের এক অমূল্য উৎস। এর সাথে যোগ হচ্ছে উত্তর কোরিয়া। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট হয়েও উত্তর কোরিয়া যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সফলভাবে চালিয়ে গেছে, সেই নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ফর্মুলা এখন ইরানের বড় পুঁজি। সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই গোপন দীক্ষা ইরান পাচ্ছে পিয়ংইয়ং এর কাছ থেকে। বিশ্লেষকদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অর্থ আর বিশ্বস্ত মিত্রদের সহায়তায় ইরান যদি একবার পুরোপুরি জেগে ওঠে, তবে মধ্যপ্রাচ্যে তাকে থামানো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো পক্ষে আর সম্ভব হবে না। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলে আগ্রাসন এবং ইরানের পাল্টা সামরিক প্রতিক্রিয়ার পর পারস্য উপসাগরের ভূ রাজনৈতিক বাস্তবতায় একটি মৌলিক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে এই যুদ্ধ কেবল ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শনে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। তবে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই পরিবর্তিত বাস্তবতাকে এখনও পুরোপুরি স্বীকার করতে প্রস্তুত নয়, বরং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি এবং নিজেদের পুরানো কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিচ্ছিন্ন কোনো কূটনৈতিক ঘটনা নয়, বরং এগুলো এমন একটি বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ যার লক্ষ্য ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব পুনরুদ্ধারে সহায়তা করা। একই সঙ্গে এসব পদক্ষেপ উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগ এবং নতুন আঞ্চলিক বাস্তবতা নিয়ে তাদের অস্তিত্বকেও সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি-ভুক্ত দেশগুলো সাম্প্রতিক সময়ে যে অবস্থান নিয়েছে তা মূলত ওয়াশিংটনের উৎসাহে গড়ে ওঠা একটি সমন্বিত কৌশলের প্রতিফলন। তবে এই কৌশল বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সাম্প্রতিক সংঘাতের পর ইরান কেবল সামরিক নয়, কৌশলগতভাবেও নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে বলে দাবি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ওমানের ভূমিকা। দীর্ঘদিন ধরে দেশটি ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিল, কিন্তু সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথ ও ফি এড়িয়ে বিকল্প একটি নৌপথ চালুর একতরফা ঘোষণা দেয় মাস্কাট। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ইরানের কঠোর সামরিক সতর্কবার্তার পর ওই রুট ব্যবহারকারী কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য হওয়ার ঘটনা দেখিয়ে দেয় যে হরমুজ প্রণালীতে এখনও কার্যকর নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে। ফলে ওমানের এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। কাতারের অবস্থানও বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত দোহা সম্প্রতি হরমুজ প্রণালী ইস্যুতে তুলনামূলক সক্রিয় অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে এতে কাতারের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। তারা মনে করেন উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানি ও বৈশ্বিক বাণিজ্যে নিজেদের কৌশলগত গুরুত্বের উপর অতিরিক্ত আস্থা থেকেই কাতার এমন অবস্থান নিয়েছে, কিন্তু বাস্তবে এটি ইরানের ভৌগোলিক সুবিধা এবং কৌশলগত নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি করেছে। একই সময় কুয়েতে 4 জন ইরানি সামরিক সদস্যকে আটক রাখা এবং বাহরাইনে শিয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে দমন পীড়নের ঘটনাও বিশ্লেষণে গুরুত্ব পেয়েছে।
এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতির আঞ্চলিক সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ভাষ্য, ওয়াশিংটন সরাসরি সংঘাতে না গিয়ে এখন তার মিত্র রাষ্ট্রগুলোর মাধ্যমে ইরানের ওপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। তবে এ ধরনের নীতি শেষ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোর নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক যুদ্ধের পর আঞ্চলিক শক্তির ভারসাম্যে যে পরিবর্তন এসেছে তা এখনও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। তাদের মতে যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সীমাবদ্ধতাকে স্পষ্ট করেছে এবং ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। কিন্তু এই বাস্তবতা আড়াল করতে জিসিসি রাষ্ট্রগুলো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্র জিসিসির যৌথ বিবৃতির প্রসঙ্গ বিশ্লেষণে উঠে এসেছে। এই বিবৃতিতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান মূলত ওয়াশিংটনের নীতির পুনরাবৃত্তি এবং এটি ইরানের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলের বাইরের শক্তি হলেও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের স্থায়ী প্রতিবেশী। ফলে ইরানের নিরাপত্তা সংকট তৈরি হলে তার প্রত্যক্ষ প্রভাব তাদের উপরও পড়বে। বিশ্লেষণে ইরানের সাম্প্রতিক সংযমী নীতিকেও আরব রাষ্ট্রগুলোর বর্তমান আচরণের একটি কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরান যখন উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তখন তেহরান বারবার জানায় যে তাদের লক্ষ্য সংশ্লিষ্ট আরব রাষ্ট্র নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি। এমনকি কিছু ক্ষেত্রে আরব দেশগুলোর প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংযম হয়তো কিছু আরব রাষ্ট্রের মধ্যে ভুল ধারণা তৈরি করেছে যে ইরান তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আগ্রহী নয়, অথচ বহু বছর ধরে এসব দেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি পরিচালনা এবং সেগুলো থেকে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হওয়াকে তেহরান দীর্ঘদিন ধরেই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড হিসেবে দেখে আসছে। লেবাননের পরিস্থিতিকেও এই নতুন আঞ্চলিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান কেবল সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং এটি ইরানের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির বৃহত্তর কৌশলের অংশ। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ইস্যুকে ইরানের পারমাণবিক আলোচনার বাইরে রেখে প্রতিরোধ জোটকে দুর্বল করার চেষ্টা করছে। একই সঙ্গে লেবাননের সরকারকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসানোর উদ্যোগও সেই কৌশলের অংশ বলে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সংঘাত আরব বিশ্বকে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি আগের মতো নির্ভরযোগ্য নয়। একই সঙ্গে ইসরায়েলের নীতিও কেবল ইরানকে নয়, বৃহত্তর আরব অঞ্চলের নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে। এই বাস্তবতায় উপসাগরীয় রাষ্ট্রগুলোর উচিত আঞ্চলিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখা, কিন্তু তার পরিবর্তে তারা যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে নিজেদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। এই পরিস্থিতিতে ইরানের করণীয় সম্পর্কেও বিশ্লেষণে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। প্রথমত, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় ইরানের প্রতি বৈরী অবস্থান নেওয়া আরব রাষ্ট্রগুলোর ভূমিকা সীমিত করার শর্ত আরোপের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর উপর নিজের সার্বভৌম অধিকার ব্যবহার করে প্রয়োজন হলে নির্দিষ্ট রাষ্ট্রগুলো জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় রাষ্ট্রগুলোর অর্থনৈতিক শক্তির বড় অংশই এই সামুদ্রিক পথের উপর নির্ভরশীল। ফলে সেখানে সীমিত কৌশলগত পদক্ষেপও গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। লেবানন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল অধিকৃত লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইরানের উচিত অন্য কোনো কৌশলগত আলোচনায় অগ্রসর না হওয়া। এতে প্রতিরোধ জোটের অবস্থান আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক সমীকরণেও ইরানের প্রভাব বজায় থাকবে বলে দাবি করা হয়েছে। সবশেষে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো বর্তমানে এমন একটি আঞ্চলিক ব্যবস্থা ধরে রাখার চেষ্টা করছে যা সাম্প্রতিক যুদ্ধের পর উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে চায়, অন্যদিকে ইরানের মতো শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সংঘাত এড়াতে চায়। কিন্তু এই দ্বৈত নীতি দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারস্পরিক সহযোগিতা ও বাস্তববাদী কূটনীতির বিকল্প নেই। অন্যথায় পারস্য উপসাগরে উত্তেজনা আরও বাড়তে পারে এবং তার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।